ধন্যবাদ সবাইকে। পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে বিশ্ব বিজ্ঞান দিবস। এই দিবসে পুরুলিয়াবাসীর কাছে সবচাইতে আনন্দের বিষয়, আজ থেকে পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্র সর্বসাধারণের জন্য খুলে যাচ্ছে। আপনারা জানেন যে দীর্ঘ 8 মাসের মতো জেলা বিজ্ঞান কেন্দ্র জনসাধারণের জন্য প্রবেশাধিকার ছিল না, কারণ কোভিড পরিস্থিতি। যদিও বর্তমানে কোভিড পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসছে, তথাপি কোভিডের যে প্রকোপ তা পুরোপুরি আমরা মুক্ত হতে পারিনি। সেই জন্য আমরা কোভিডের সাধারণ বিধিনিষেধ মেনে যাতে এই বিজ্ঞান কেন্দ্রে আসতে পারি, তার জন্য কতগুলো নির্দেশিকা রয়েছে। আমরা সমস্ত দর্শকদের কাছে অনুরোধ জানাবো, যারা এখানে আসবেন বিজ্ঞান কেন্দ্র দেখতে, তারা সকলেই সেই নির্দেশিকাগুলো মেনে চলবেন। এবং আনন্দের বিষয়, আজ সকাল থেকেই যারা দর্শকরা আসতে শুরু করেছেন। আমরা প্রথম যে দর্শককে পেয়েছি, তিনি একেবারেই প্রত্যন্ত গ্রাম থেকে এসছেন। ঝালদার প্রায় 20 কিলোমিটার উত্তরে এক গ্রামে বাড়ি। তিনি সেখান থেকে বিজ্ঞান কেন্দ্র দেখতে এসছেন। এই যে দর্শকদের এই বিজ্ঞান কেন্দ্রের প্রতি আগ্রহ আমাদের অনুপ্রাণিত করে, এবং আমরা চাই যে পুরুলিয়ার এই যে গর্ব, পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্র, সে আবার স্বমহিমায় ফিরে আসুক। এবং পুরুলিয়া তথা সারা ভারতবর্ষকে, যেমন পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্র একদিন পথ দেখিয়েছিল কীভাবে বিজ্ঞান কেন্দ্র তৈরি করতে হয়, ঠিক সেইভাবে আমরা নতুন নতুন বিজ্ঞানের দিশা নিয়ে আসতে পারি জনসাধারণের কাছে। এই আবেদন আমরা জানাচ্ছি পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে। সেই সঙ্গে সঙ্গে সবাইকে জানাচ্ছি, আপনারা পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্রে আসুন, আমাদের উৎসাহিত করুন। অতি অবশ্যই কোভিডের যে সমস্ত বিধিনিষেধ রয়েছে সেগুলো মেনে চলুন। বিজ্ঞান কেন্দ্র সারা বছরই খোলা থাকে, মাত্র 2 দিন বাদে। এই বছরও তার কোনো অন্যথা হবে না। সুতরাং আপনারা যদি সুস্থ থাকেন, তাহলে বিজ্ঞান কেন্দ্র আসতে ভুলবেন না। ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান কেন্দ্র যে আগ্রহ সৃষ্টি করে, আজকেও আমরা সেই ধরনের একটা নতুন প্রোগ্রাম নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বিশ্ব বিজ্ঞান দিবসে। যে আমাদের বিজ্ঞানের মধ্যে বেশ কিছু জিনিস রয়েছে যেগুলো আমরা একটু অজ্ঞতায় ভুগি, কারণ বিজ্ঞান এমন একটা সাবজেক্ট যেটা কিন্তু কখনোই পড়ে শেখা যায় না। বিজ্ঞান শিখতে গেলে কিন্তু আমাদের হাতে নাতে বিজ্ঞান শিখতে হয়। সেই জন্য একটা বিজ্ঞানী প্রবাদ বাক্য রয়েছে, আই রিড আই ফরগেট, আই সি আই রিমেম্বার, আই ডু আই আন্ডারস্ট্যান্ড। আমরা যদি যতই বিজ্ঞান হাতে নাতে করব, ততই কিন্তু আমাদের মধ্যে বিজ্ঞানের সম্বন্ধে যে অজ্ঞতাগুলো রয়েছে সেগুলো দূর হয়ে যাবে। আমরা আজকে এই ধরনের কতগুলো জিনিস দেখাবো যেগুলো আমাদের মধ্যে কতগুলো ভ্রান্ত ধারণা সৃষ্টি করে। হাতে নাতে সেগুলো কাজগুলো করে কিভাবে সেই ভ্রান্ত ধারণাগুলোকে মুক্ত হতে হয়, সেই সম্বন্ধেই কিন্তু আজকের এই অনুষ্ঠানটা। আমরা বিজ্ঞান কেন্দ্র থেকে এই লকডাউন পিরিয়ডে বেশ কিছু অনলাইন প্রোগ্রাম করেছি, যেগুলো আমরা মনে করি একটু অভিনব। এই ধরনের একটা অভিনব অনুষ্ঠান আজকে আপনাদের সামনে উপস্থাপিত করা হচ্ছে। ডাক্তারি পরিভাষায় একটা রোগ রয়েছে যাকে আমরা বলি অ্যাট্রোজেনিক ডিজিজ। রোগটা কেমন না, যে রোগের জন্য রোগীকে সরাসরি দায়ী করা যায় না, ডাক্তার বা তার চিকিৎসা ব্যবস্থাকে দায়ী করা হয়। যেমন ধরুন আজকের কোভিড পরিস্থিতি, একজন কেউ সর্দি জ্বরে আক্রান্ত হয়েছেন, তিনি ভীষণভাবে দুর্বল, তার মনে হচ্ছে তার কিন্তু কোভিড হয়নি, কিন্তু তার মনে হচ্ছে তিনি হয়তো কোভিডে আক্রান্ত, কারণ কোভিডের যে সমস্ত অন্যান্য সিমটমগুলো রয়েছে, তার ঠান্ডা লাগা, কাশি, বুকে ব্যথা, গলায় ব্যথা রয়েছে। তিনি ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার কাছে যখন তিনি যাবেন, তখন নিশ্চয়ই সেই ডাক্তারখানায় প্রচুর ভিড় রয়েবে। আমাদের পুরুলিয়ার মতো মফস্বল শহরে আমরা যেগুলো দেখতে পাই, যে রোগীরা সব গাদাগাদি করে একটা ছোট্ট বেঞ্চের মধ্যে বসে থাকে। হয়তো এক্ষেত্রেও তার অন্যথা ঘটবে না, তিনি বসে রয়েছেন, তার পাশে একজন কোভিড আক্রান্ত রোগী রয়েছে, তাকে তিনিও চেনেন না, উনিও জানেন না উনি কোভিড আক্রান্ত নন। তার থেকে হয়তো উনি সংক্রামিত হলেন। পরে ডাক্তারবাবু যেহেতু পরামর্শ দিলেন যে আপনি কোভিড এর জন্য পরীক্ষা করান, পরে তার শনাক্তকরণে পজিটিভ রিপোর্ট এলো। তিনি কিন্তু আদৌ প্রথমে কোভিড আক্রান্ত ছিলেন না, কিন্তু ডাক্তার দেখাতে গিয়ে উনি কোভিড আক্রান্ত হলেন। এই জন্য দায়ী কে? আবার এমনও হতে পারে তিনি যে ল্যাবে গেলেন সেই ল্যাবটা হয়তো সেই রকম সুন্দর নয়, যেখানে হয়তো যে ধরনের ব্যবস্থা নেওয়া উচিত সেই ব্যবস্থাগুলো নেই, কোনো কোভিড আক্রান্ত রোগীর পরীক্ষা করা হয়েছে, তার থেকে তিনি সংক্রামিত হয়ে গেলেন। এই জন্য সিস্টেমের মধ্যে অনেক সময় এমন কিছু ত্রুটি থাকে যার জন্য আমরা আক্রান্ত হই। ঠিক সেই রকম শিক্ষা ব্যবস্থাতেও বেশ কিছু ত্রুটি থেকে থাকে, যার জন্য আমাদের বিজ্ঞান সম্বন্ধে সাধারণ যে ধারণা, সেই ধারণার মধ্যে আমাদের একটা খাদ থেকে যায়। এই খাদগুলো যাতে দূর করা যায়, তার জন্য আমাদের প্রথম যে দরকার, হাতে নাতে বিজ্ঞানকে করা। তা আসুন আমরা আজকে সেরকম বেশ কিছু
না হয় আমরা বেশ কিছু পরীক্ষাগুলো আমরা ধীরে ধীরে দেখাবো। আমরা আজকে দুটো পরীক্ষা নিয়ে বিশেষত আলোচনা করব, যেখানে আমাদের যে সাধারণ ধারণা তার ধারণার সঙ্গে আমাদের একটু পার্থক্য থাকবে। এই পার্থক্যটার মূল কারণই হচ্ছে যে আমরা যে বিজ্ঞানটা শিখি সেটা কিন্তু শিখি না, বিজ্ঞান পড়ি। বিজ্ঞান না পড়ে বিজ্ঞান হাতে হাতে করলে কি হয় তা দেখানোর প্রচেষ্টাই কিন্তু আজকের এই অনুষ্ঠানটা। তা আসুন আমরা প্রথমেই শুরু করি একটা সাধারণ পরীক্ষা দিয়ে। বেরোন। আমার কাছে একটা সুবেদী ইলেকট্রনিক্স তুলা যন্ত্র রয়েছে। সেই তুলা যন্ত্র আপনাদের সামনে সুমন নিয়ে আসছে। আমি জানি না আপনারা এই রিডিংটা পড়তে পারছেন কি না, কারণ কতখানি দেখা যাচ্ছে রিডিংটা। আচ্ছা, আমরা ক্যামেরাটাকে সামনে নিয়ে এসে রিডিংটা দেখানোর চেষ্টা করব আপনাদের। আপনারা যে কেউ এরকম একটা সুবেদী তুলা যন্ত্র নিয়ে এইটা দেখতে পারেন। আমরা এখন যে আমাদের সুবিধি তুলা যন্ত্র, যারা দেখতে পাচ্ছেন হয়তো একটু, যদি দেখতে পান দেখবেন তাকে আমরা সেটিং করেছি, জিরোতে সেটিং করা হলো। এরপর আমরা একটা খালি বেলুন তাকে ওজন করছি। আমরা খালি বেলুনের ওজন নিলাম, তাতে দেখতে পাচ্ছি তার ওজন হচ্ছে 0.684 গ্রাম। 0.684 গ্রাম। বুঝতে পারছেন ওজন ভীষণ নগণ্য, কারণ একটা বেলুন রাবার দিয়ে তৈরি, তার ওজন নগণ্য হবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এরপর আমরা বেলুনটাতে হাওয়া ভর্তি করলাম। হাওয়া ভর্তি করা হচ্ছে, আমরা ফু দিয়ে হাওয়া ভর্তি করছি। ফু দিয়ে আমরা বেশ খানিকটা হাওয়া নিলাম। এরপর আমরা বেলুনটাতে একটা নট দিচ্ছি যাতে হাওয়াটা না বেরিয়ে আসে, কারণ আমরা জানি যে বেলুনের মধ্যে যে বাতাস রয়েছে সে বাতাসকে যদি আমরা নট না দিই তাহলে বাতাসটা বেরিয়ে আসবে। এরপর একে আমরা আবার পুনরায় ওজন নিচ্ছি। দেখতে পাচ্ছি ওজন বেশ খানিকটা বাড়লো। কেন বাড়ছে তার কারণ আপনি যাকেই জিজ্ঞেস করুন না কেন তিনি সঙ্গে সঙ্গে উত্তর দেবেন এটা বাতাসে ওজন। কারণ আমরা জানি বাতাসে ওজন রয়েছে। বাতাস যেহেতু একটা পদার্থ, যে কোনো পদার্থের মূল ধর্মই হলো সে খানিকটা আয়তন অধিকার করে, তার মধ্যে খানিকটা বস্তু থাকবে, আবার বস্তুর ধর্মই হচ্ছে তার মধ্যে কিছুটা ভর থাকবে। সুতরাং এই ভর বা ওজন রয়েছে, এটা হচ্ছে বাতাসের ভর। এই বাতাসের ভর আমরা এইভাবে মাপলাম। কিন্তু আমার প্রশ্ন হলো, বাতাসে ভর কি এইভাবে মাপা যায়? আসুন আমরা এই পরীক্ষাটা একটু অন্যভাবে করার চেষ্টা করি। আমরা একই কাজ করছি, আমরা বেলুনের বদলে এখানে একটা নিচ্ছি প্লাস্টিকের ব্যাগ। প্লাস্টিকের ব্যাগ নিয়ে যদি এই ঘটনাটা আবার পুনরাবৃত্তি করি, অর্থাৎ খালি প্লাস্টিকের ব্যাগ ওজন করা হলো, তারপর তার মধ্যে বায়ুপূর্ণ করে ওজন করা হলো, তাহলে নিশ্চয় বায়ুপূর্ণ প্লাস্টিক ব্যাগের ওজন খালি প্লাস্টিক ব্যাগের ওজনের চাইতে বেশি হওয়ার কথা। আসুন দেখি বাস্তব পরীক্ষায় কি বলে। আমরা এখানে দেখলাম যে সামান্য বেলুন যেটুকু ফুলেছে তার আয়তন তো খুব সামান্য এবং ভরও সামান্য হবে, তাতে যে ভরের পার্থক্য হয়েছে তা প্রায় 0.01 গ্রামের কাছাকাছি। 0.01 গ্রামের কাছাকাছি বাতাস এর মধ্যে ভরের বাতাস এখানে রয়েছে। আমাদের এখানে যেটা দেখতে পাচ্ছেন, আমি আবার দেখিয়ে দিচ্ছি যে বেলুনটা আমরা খুব সামান্যই ফুলিয়েছি, কারণ আমার যে প্লাস্টিকের ব্যাগগুলো রয়েছে তা কিন্তু আকারে বড় নয়, ঠিক তার সমানই যাতে আয়তন থাকে মোটামুটি, ঠিক সেই জন্যই একটা যে বেলুনটা ফুলেছে তার মধ্যে যে ওজনের পার্থক্য হয়েছে বা ভরের পার্থক্য হয়েছে, সেই ভরের পার্থক্য হচ্ছে 0.01 গ্রাম। তার কারণ এখানে বাতাসের পরিমাণ খুবই নগণ্য রয়েছে বলে। এরপর আমরা প্লাস্টিকের এই ধরনের একটা ব্যাগ নিয়ে নেবেন, যেগুলো আমরা এয়ারটাইট ব্যাগ বাজারে কিনতে পাওয়া যায়, যেখানে ইচ্ছে করলে আমরা এয়ারটাইট করে রাখতে পারি, কারণ এখানে বাতাস ধরে, বাতাসটাকে যদি আমরা নট না দিই তাহলে আমরা এই এয়ারটাইট ব্যাগকে আমরা বন্ধ রাখতে পারবো। প্রথমে খালি, এখানে কোনো বাতাস নেই, একেবারে শূন্য একটা ব্যাগকে ওজন করলাম।
প্লাস্টিকের ব্যাগের ওজন, যেহেতু তার মধ্যে একটা নট রয়েছে, অনেকটাই বেশি রাবার ব্যবহার করা হয়েছে, এখানে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, তার জন্য এর ওজনও একটু বেশি। এর ওজন দেখা যাচ্ছে 1.439 গ্রাম। 1.439 গ্রাম আমাদের সুবিধি তুলা যন্ত্রে যা দেখাচ্ছে, তার এর ওজন হলো 1.439 গ্রাম। এরপর আমরা এই ব্যাগটাকে বাইরে বার করে নিলাম। তার একটা কোণা একটু মুক্ত করে তার মধ্যে বাতাস ঢোকাচ্ছে। বাতাস ঢোকানোর ফলে প্লাস্টিকের ব্যাগটি ফুলে উঠল, অর্থাৎ কিনা এর মধ্যে বাতাস ভরা হয়েছে। দেখতেই পাচ্ছেন প্লাস্টিকের ব্যাগটা অনেকটাই ফুলে উঠেছে, অনেকটাই বেলুনের যা আয়তন তাই প্রায় অতটাই আয়তন হয়েছে, অতটা আয়তনে আমরা বায়ু নিয়েছি। সুতরাং এর মধ্যেও প্রায় 0.01 ওজনের পার্থক্য হওয়া উচিত। কিন্তু অদ্ভুতভাবে এই ক্ষেত্রে যদি আপনারা ওজন করেন তাহলে দেখবেন ওজনে কোনো পার্থক্যই নেই। অর্থাৎ আগে যা ওজন ছিল 1.443 গ্রাম, এখনও রয়েছে 1.443 গ্রাম, অর্থাৎ কিন্তু ওজনে কোনো পার্থক্য হলো না। এখন প্রশ্ন আসবে যে কেন এই ক্ষেত্রে কোনো ওজনের পার্থক্য হলো না, কেন আমরা বাতাসে এখানে ওজনটা পেলাম না, বাতাসে ওজন কি নেই? যদি বাতাসে ওজন নিশ্চয়ই আছে, যেহেতু পদার্থবিদ্যায় বলে বাতাস যেহেতু একটা পদার্থ, পদার্থ মানে তার মধ্যে খানিকটা ভর রয়েছে, ভর থাকলেই তার সে একটা ওজন দেখাবে। কিন্তু এইভাবে বাতাসে ওজন নির্ণয় করা সম্ভব কিনা এটা কিন্তু যথেষ্ট সন্দেহের কারণ। ধরে নিন আপনি জলের মধ্যে একটা প্লাস্টিকের ব্যাগ নিয়েছেন, তারপর যদি জল ভর্তি প্লাস্টিকের ব্যাগের ওজন করেন তাহলে কি জল ভর্তি প্লাস্টিকের ব্যাগের কোনো ওজন পাবেন? আর্কিমিডিসের সূত্র বলে না। কারণ কোনো বস্তুকে যখন আমরা জলে বা অন্য কোনো তরলে নিমজ্জিত করি তাহলে সে কী করে, তার সমপরিমাণ জল বা তরলকে সে অপসারণ করে, এবং তার ওজন কী হয়, যতখানি জল অপসারিত করে ততখানি জলের ওজনের সমান তার ওজন হ্রাস পায়। অর্থাৎ জলের মধ্যে যদি আমরা একটা খালি ব্যাগ রাখি এবং সেই ব্যাগটাকে যদি জলপূর্ণ করি তাহলে জলপূর্ণ করলে তার আয়তন বেড়ে যাবে, এবং সেই জলপূর্ণ ব্যাগের যে আয়তন ততখানি জলের পরিমাণ তার ওজনে হ্রাস ঘটবে। অর্থাৎ যে জলটার আমরা ওজন নিতাম ততখানি জলের ওজনে হ্রাস ঘটবে। তাই জলের ওজন নেওয়া যায় না। তাই যদি হয় তাহলে আমরা আজকে যেখানে বাস করছি সেটা একটা বাতাসের সমুদ্র, আমরা সেই সমুদ্রের মধ্যে রয়েছে, আমাদের চারিদিকে বাতাস ঘিরে রয়েছে। তাহলে আমরা সাধারণভাবে আমরা যখন বাতাস কোনো বস্তুতে যে তার আয়তন যতখানি বাড়বে ততক্ষণ পরিমাণ আয়তনের বাতাসে ওজনের সমান তার ওজন কমে যাবে। অর্থাৎ বাতাসে এইভাবে যে পদ্ধতিতে আমরা দেখছি বাতাসে ওজন, সেইভাবে বাতাসে ওজন নেওয়া যায় না। কিন্তু আমাদের মধ্যে যে সমস্ত বিভিন্ন বইও রয়েছে, বিভিন্ন টেক্সট বইয়ে রয়েছে যে আমরা কীভাবে বাতাসে ওজন নিই, সেক্ষেত্রে কিন্তু আমাদের যে পরীক্ষাগুলোর বর্ণনা করা রয়েছে সেগুলো কিন্তু আদৌ সেইভাবে বাতাসে ওজন নেওয়া যায় না, বাতাসে ওইভাবে ওজন নেওয়া যায় না। তাহলে প্রশ্ন হলো যে এই ক্ষেত্রে বেলুনটা ভারী দেখালো কেন? এটা একটা বিরাট বড় প্রশ্ন। কারণ বেলুন যখন ভারী দেখা যাচ্ছে তখন আমাদের প্রত্যেকের মনে এই ধারণা গড়ে উঠবে, যারা দেখবেন যে হ্যাঁ নিশ্চয়ই এখানে বাতাসে ওজন রয়েছে এবং সেই ওজনের সাক্ষ্য দিচ্ছে বেলুনটা। তাহলে বেলুনটা ভারী হওয়ার কারণ কিন্তু অন্য, তার সঙ্গে বাতাসে ওজন নেওয়ার কোনো সম্পর্ক নেই। বেলুনটার ইলাস্টিক, অর্থাৎ কি না স্থিতিস্থাপকতা ধর্মের জন্য বেলুনটা সে আগে অবস্থানে ফিরে আসতে চায়। তাহলে বেলুনটা যখন আমাদের চাপ দিয়ে আমরা ফোলালাম তখন বেলুনটা ধর্মই হচ্ছে তার আকার একটু ছোট হয়ে যাওয়া, কারণ সে আগের অবস্থানে ফিরে আসতে চাইছে। ফলে বেলুনের ভেতরে যে বাতাস রয়েছে, যেহেতু বায়ুকে আমরা সহজেই চাপ দিয়ে সংকুচিত করতে পারি, তার খানিকটা সংকোচন হচ্ছে, অর্থাৎ কিনা আয়তন কমে যাচ্ছে। আয়তন কমে গেলে তার ঘনত্ব বেড়ে যাচ্ছে। অর্থাৎ আমরা যেটা পরিমাপ করলাম সেটা বাতাসে ওজন নয়, এই বেলুনের স্থিতিস্থাপকতা ধর্মের জন্য সে আগের অবস্থান ফিরে আসতে চাওয়ার জন্য যতখানি আয়তন সংকুচিত হয়েছে, সেই আয়তন সংকোচনের ফলে তার যে ঘনত্ব বৃদ্ধি পেয়েছে সেই ঘনত্বের হেরফের যেটা হয়েছে সেটাই কিন্তু আমরা এখানে পরিমাপ করলাম। এখানে বাতাসে আসল ওজন পরিমাপ করলাম না। অর্থাৎ এই ধরনের ভ্রান্তি আমাদের সবসময়ই হয়ে থাকে। আমরা যখনই একটা দাড়িপাল্লা দেখি তখনই সঙ্গে সঙ্গে আমরা ধরে নিই যে এই দাড়িপাল্লাটার কারণই হলো বস্তুর ভর ওজন মাপার জন্য। যখন আমরা একটা সুবিধি যন্ত্র নিলাম তখন আমাদের মধ্যে ছাত্রছাত্রীদের মধ্যে বা সবার মধ্যে ধারণার সঙ্গে সঙ্গে চলে আসবে এই সুবিধি যন্ত্রটি দিয়ে আমরা ভর মাপছি। যখনই আমরা কোনো বস্তু নিই তখনই আমাদের মনে হয় যে বস্তু যেহেতু তার মধ্যে যেহেতু ভর জড়তা রয়েছে, জড় পদার্থ রয়েছে, তাই তার ভর থাকবে। এইগুলো
আমরা কীভাবে পরিমাপ করব সেগুলো যতক্ষণ না আমরা হাতে নাতে করি এবং বিভিন্ন ধরনের তার সঙ্গে অ্যালাইড পরীক্ষা না করি ততক্ষণ পর্যন্ত কিন্তু স্থির সিদ্ধান্তে আসা যায় না, আমাদের এই ভ্রান্তিগুলো থেকে যায়। সেই জন্য আমরা বিজ্ঞান কেন্দ্র আমরা যে সমস্ত ইনোভেশন হাব বা অন্যান্য জায়গাতে যে সমস্ত কাজগুলো করি তাতে পাঠ্য বিষয়ের চাইতে হাতে নাতে কাজ করাকে বেশি গুরুত্ব দিই। আমরা আবার বলছি যে ঊনবিংশ শতকে একটা বাংলা বই ছিল, সেই বইটির নাম যশোধরের সুধা প্রকাশ। সেখানে লেখক লিখছেন যে আমি আমার গুরুর কাছে প্রায় 200টির মতো বিদ্যা অধীত করেছিলাম, তার মধ্যে আমি 120টির মতো হাতে নাতে করতে পেরেছি বলে এই বইয়ে ততখানি পরীক্ষায় রাখা হলো। তার সঙ্গে সঙ্গে তিনি লিখছেন যে শিক্ষক হাতে নাতে পরীক্ষা না করে বিজ্ঞান শেখান তিনি বিজ্ঞান শিক্ষক না, যে ছাত্র হাতে নাতে পরীক্ষা না করে বিজ্ঞান শেখে সে বিজ্ঞানের ছাত্র না। আমরা যদি আজ থেকে কয়েক শতক আগে আমাদের মধ্যে যদি এই ধারণা থাকে, আর আজকের যে আমরা পাঠ্য বিষয় সেখানে যখন আমাদের হাতে নাতে এই কাজ করার পরীক্ষা কমিয়ে দেওয়া হচ্ছে, তখন কিন্তু আমাদের মনে একটা প্রশ্ন জাগে, আমরা আদৌ কি বিজ্ঞান ঠিকভাবে শিখছি? বিজ্ঞান শিখতে গেলে আসুন আমরা হাতে নাতে যে বিজ্ঞান করা, বিজ্ঞানের হাত পরীক্ষা করা, তার উপর একটু বেশি গুরুত্ব দিই। আসুন আমরা এবার একটা নতুন ধরনের পরীক্ষায় আসি, যে পরীক্ষার সঙ্গে আমরা সকলেই পরিচিত, তার নাম কার্তেশিয়ান ডাইভার বা কার্তেশিয়ান ডুবুরি। যে কার্তেশিয়ানের নাম আপনারা শুনেছেন, যিনি একজন বিখ্যাত ফিজিসিস্ট, গণিতজ্ঞ ছিলেন, দার্শনিক ছিলেন। তিনি বিভিন্ন ধরনের পরীক্ষা করেছিলেন। তিনি আমাদের পাস্কালের সূত্র এবং আর্কিমিডিসের সূত্রকে বোঝানোর জন্য একটা খুব সহজ পরীক্ষার বর্ণনা দিয়েছিলেন, যার নাম কার্তেশিয়ান ডুবুরি। তার ব্যাখ্যা আমরা বিভিন্নভাবে করি। আমরা সেই ধরনের একটা পরীক্ষা আপনাদের দেখাচ্ছি এখানে। আমরা কার্তেশিয়ান ডুবুরিতে যেটা আমরা সাধারণভাবে দেখাই, আমরা সাধারণভাবে যে ব্যাখ্যাটা দিই যে কার্তেশিয়ান ডুবুরিতে আমরা একটা ড্রপার বা এই জাতীয় কোনো বস্তুকে একটা ডুবুরি বানাই, যে জলের সঙ্গে জলের উপর জাস্ট ভাসছে। অর্থাৎ কিনা জল যে ঊর্ধ্বচাপ প্রয়োগ করছে এবং বস্তুটার ওজন প্রায় সমান, এই সমান হওয়ার জন্য সে জলের মধ্যে জাস্ট ভাসছে। এখন যদি কোনো কারণে আমরা চাপ বৃদ্ধি করতে পারি, এখানে যে বাতাস রয়েছে তার চাপ বৃদ্ধি করতে পারি, তাহলে কী হবে? তাহলে বাতাসটা চাপ দেবে, জলের মধ্যে চাপ বাড়বে, সেই চাপের জন্য ড্রপারের মধ্যে খানিকটা জল ঢুকে যাবে। অর্থাৎ যে ড্রপারের যে ওজনটা ছিল সেই ওজনটা বাড়বে, জল যে ঊর্ধ্বমুখী চাপ দিচ্ছে তার চাইতে বেশি হবে এবং আর্কিমিডিসের সূত্র অনুযায়ী সেটি ডুবে যাবে। অর্থাৎ কিনা এখানে আমরা দুটো জিনিসকে বোঝায়। এক, পাস্কেলের সূত্র, যখন আমরা কোনো তরল বা গ্যাসের উপর চাপ দিই তখন সেই চাপটা চারিদিকে সমানভাবে সঞ্চারিত হয়। আমরা বস্তুর যে আমরা কন্টেনার রয়েছে সেই পাত্রের গায়ে চাপ দেব, সেই চাপটা কী হবে? পাত্রের ভেতরে জল এবং তরলের মধ্যে সঞ্চারিত হবে। তরলের মধ্যে যেহেতু চাপটা, গ্যাসের মধ্যে চাপ আমরা বেশি সৃষ্টি করতে পারি, কারণ গ্যাসের অণুগুলোকে সহজেই চাপ দেওয়া যায়, কাছাকাছি আনা যায়, তাহলে এখানে চাপটা বাড়বে। সেই চাপ বাড়ার জন্য জলের উপর সেই চাপ বাড়বে, জলের উপর চাপ বাড়ার জন্য কী হবে? এই যে ড্রপার তার মধ্যে বেশ একটু জল ঢুকে যাবে, ড্রপারের তখন ওজন বেড়ে যাবে এবং জল যে ঊর্ধ্বমুখী চাপ দিচ্ছে তার চেয়ে বেশি হওয়ার জন্য আর্কিমিডিসের সূত্র অনুযায়ী এটা ডুবে যাবে। অর্থাৎ কিনা আর্কিমিডিস এবং পাস্কেলের সূত্রকে সুন্দরভাবে ব্যাখ্যা করা যায় কার্তেশিয়ান ডুবুরির মাধ্যমে। আসলে আমরা সেটা এখানে আপনাদের দেখাচ্ছি। আমরা এখানে চাপ দিলাম, চাপ দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছি এ ধীরে ধীরে নিচের দিকে নেমে আসছে, নিচের দিকে নেমে আসছে। কারণ কার্তেশিয়ান আমরা দুটোই বললাম, পাস্কেলের সূত্র অনুযায়ী ওখানে চাপ বৃদ্ধি পেল, বাতাসের উপরে জলের চাপ বৃদ্ধি পাওয়ার জন্য এখানে জল ঢুকলো, আমরা চাপ মুক্ত করলাম, এ আবার ধীরে ধীরে উপরে উঠে আসছে। এখন প্রশ্ন হলো, যদি আমরা কার্তেশিয়ান ডুবুরির যে ড্রপার রয়েছে সেই ড্রপারের মুখটা যদি আমরা বন্ধ করে দিই তাহলে কি হবে? আমরা যদি এইভাবে দেখতাম তাহলে কিন্তু আমরা যে সাধারণভাবে যে বইয়ে আমাদের ব্যাখ্যা দেওয়া হচ্ছে সেই ব্যাখ্যা অনুযায়ী এটা কিন্তু ডোবার কথা নয়। কারণ মুখ যদি বন্ধ করে দিই তাহলে চাপ দেবে জল, সেই জলের চাপের জন্য ড্রপারের মধ্যে জল ঢোকার কথা, মুখ বন্ধ থাকার জন্য ড্রপারের মধ্যে কোনো জল ঢুকবে না। তাহলে যে ড্রপারের ওজন অপরিবর্তিত থাকবে তাহলে কিন্তু তার ডুবে যাওয়ার কথা নয়। কিন্তু অদ্ভুত, এই ক্ষেত্রে আমি যে ড্রপারটা ইউজ করেছি তার মুখটা কিন্তু বন্ধ করা। এই ক্ষেত্রে যে ড্রপারটা ইউজ করেছি তার মুখটা ইচ্ছে করে আমি বন্ধ করে দিয়েছি গ্লু দিয়ে। আপনারাও বাড়িতে করে দেখবেন, যদি বাড়িতে করা সম্ভব না হয়। আমরা যখন বিজ্ঞান মিউজিয়ামে আমাদের আসা শুরু হয়ে গেছে, যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা রয়েছো আমাদের ইনোভেশন হাবে, তারাও এটা করে দেখতে পারো। ভারী সুন্দর পরীক্ষা এবং এর সঙ্গে আরও অনেক
দূর পরীক্ষাটাকে বাড়িয়ে নিয়ে যাওয়া যায়, যাতে বিজ্ঞানে অনেক কিছু তথ্য এবং অনেক কিছু সূত্র আমাদের কাছে অনেক সহজ হয়ে যায়, আমরা ভালোভাবে বুঝতে পারি বিজ্ঞানটাকে জানতে পারি। তার কিন্তু এটা ব্যবস্থা করা যাবে। এখানে যে আমি কার্তেশিয়ান ডুবুরিটা ব্যবহার করেছি, আমি জেনে শুনেই এর মুখটা কিন্তু গ্লু দিয়ে সিল করে দিয়েছি, অর্থাৎ কিন্তু না এখানে জল ঢুকে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। তাহলে কি হচ্ছে না, তাহলে আমি যখন চাপ দিচ্ছি তাও এ কিন্তু নিচে নেমে যাচ্ছে। এই ক্ষেত্রে তোমরা দেখবে তখন যখন তোমরা করবে হাতে হাতে, তখন দেখবে একটু চাপটা বেশি দিতে হয়, কারণ চাপটা বেশি না দিলে কিন্তু এ ডোবে না। আমরা একটু চাপটা বেশি দিয়েছি, এ কিন্তু ডুবে গেল। আবার ধীরে ধীরে আমরা ছেড়ে দিচ্ছি, চাপটা হ্রাস করছি, এ কিন্তু চলে আসছে। জিনিসটাকে আমরা একটু ব্যাখ্যা করার জন্য আমরা আর একটা পরীক্ষা এর মধ্যে দেখাই তোমাদের। এখানে আমার একটা অদ্ভুত ধরনের পরীক্ষা দেওয়া আছে। আমি ইচ্ছে করে একটা সাদা কার্তেশিয়ান ডাইভার রেখেছি নিচের নিশ্চয়ই অনেকে দেখতে পাচ্ছেন এটা ডুবে রয়েছে আর এটা ভাসছে। অর্থাৎ কি না, এইটা যদি উঠে যায়, চাপ দিলে যদি এটা উঠে যায়, তাহলে সেক্ষেত্রে আমি একটু সুমনকে বলছি সামনে নিয়ে আসার জন্য ক্যামেরা, যাতে দেখতে পাওয়া যায়। এখানে কিন্তু দুটো কার্তেশিয়ান ডাইভার রয়েছে, একটা নিচে সাদা অংশ সেটা কিন্তু ডুবে রয়েছে, একটা কার্তেশিয়ান ডাইভার ভাসছে, সেটা নীল রঙের। এই পরীক্ষাটাকে আমরা অনেক সময় রিভার্স কার্টেসিয়ান ডাইভার বলতে পারি। এটা রিভার্স মানে কি, এইটা যদি উঠে যায় চাপ দিলে, তাহলে কি হবে, এই কার্টেসিয়ান ডাইভারের বিপরীত কাজ করবে। তাহলে এর নাম দিয়েছি আমি রিভার্স কার্টেসিয়ান ডাইভার, আর এটা হচ্ছে কার্টেসিয়ান ডাইভার, যেটা আমরা সাধারণভাবে কার্টেসিয়ান ডুবুরি বলি। এটা কিন্তু কার্টেসিয়ান ডিবুরি, আর এটা হচ্ছে রিভার্স কার্টেসিয়ান ডুবুরি। এবার অদ্ভুত, আমি যাকে চাইবো সেই কিন্তু এখানে উঠবে, আর যাকে চাইবো তাকে কিন্তু আমি ডোবাতে পারি। আমি চাইছি এখন আমার রিভার্স কার্টেসিয়ান ডাইভার উঠে যাক ওপরে। আমার রিভার্স কার্টেসিয়ান ডাইভার কিন্তু উপর দিকে উঠছে, সবাই দেখতে পাচ্ছেন। যেহেতু যে পাত্রটা নিয়েছি তার গাগুলো মসৃণ নয়, অনেক জায়গাতে ইয়ে রয়েছে, সেই জন্য চাপ পড়ছে। আমরা দেখতে পাচ্ছি রিভার্স কার্টেসিয়ান ডাইভার কিন্তু আমার অনেক উপরে উঠে গেছে। এবার আমি চাইছি যে আমার যে কার্টেসিয়ান ডাইভার সে নিচে নেমে আসুক। এবার কার্তেশিয়ান ড্রাইভারকে আমি চাপ দিচ্ছি, সেই কার্তেশিয়ান ড্রাইভার তার নিজের নিয়ম অনুযায়ী নিচে নেমে আসছে। আমরা দেখতে পাচ্ছি দুটোর মধ্যে আবার লড়াই হচ্ছে বলে ও নিচে নেমে গেল। আমরা চাপ মুক্ত করছি, এই কিন্তু কার্তেশিয়ান ড্রাইভার উঠে যাচ্ছে। আবার চাইছি যে রিভার্স কার্তেশিয়ান ড্রাইভার আমার উপরে উঠে যাক, আমার রিভার্স কার্তেশিয়ান ড্রাইভার উপরে উঠে যাবে। আমরা চাইছি রিভার্স কার্তেশিয়ান ড্রাইভার একটু উপরে উঠে যাক। দেখতে পাচ্ছেন রিভার্স কার্তেশিয়ান ড্রাইভার আমার উপরে উঠে যাচ্ছে। আমি এখন চাইছি রিভার্স কার্টেসিয়ান ড্রাইভার আমার উপরে উঠে যাক, ও কিন্তু উপরে উঠবার চেষ্টা করছে এবং উপরে উঠে যাচ্ছে। এখন রিভার্স কার্টেসিয়ান ড্রাইভার আমার উপরে উঠে গেছে, আবার রিভার্স কার্টেসিয়ান ড্রাইভার নিচে নেমে আসছে। তাই এইটা করার জন্য যে বোতলটা নিতে হয়েছে, সেই বোতলটা কিন্তু শেপ এবং আগের বোতলের শেপের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। আসলে কি হয়, আমরা তরলের মধ্যে চাপ দিলেও চাপটাকে তরলকে সংকুচিত করা যায় না, কিন্তু বাতাসকে সহজেই সংকুচিত করা যায়। বোতলে এই যে শেপটা দেখতে পাচ্ছেন, তার জন্য কি হয়, আমি যদি এইভাবে বোতলটাতে চাপ দিই, তাহলে যদি জলের তলটা দেখি, তাহলে দেখব জলের তলটা একটু বেড়ে গেছে। অর্থাৎ এই বোতলের শেপটা পরিবর্তন হওয়ার জন্য জলের তলটা একটু নেমে গেছে। অর্থাৎ এখানে যে বাতাস রয়েছে, সেই বাতাসটা আয়তনে বেড়েছে। যদি বাতাসটা আয়তনে বেড়ে যায়, তাহলে তার চাপটা কম হবে, তখন জলের ঊর্ধ্বচাপ বেশি হয়ে যাচ্ছে এই কার্তেশিয়ান ড্রাইভারের চাইতে। কার্তেশিয়ান ড্রাইভারকে সে তখন ঠেলে উপরে তুলে দিচ্ছে। এইটাই হচ্ছে রিভার্স কার্তেশিয়ান ড্রাইভার। অর্থাৎ কিনা এই বোতলটার শেপটার উপর পুরোটাই নির্ভর করছে যে আমরা ইচ্ছে করলে একে ডোবাতে পারবো না বাড়াতে পারবো। তাই আমাদের ছাত্রছাত্রীদের কী লক্ষ্য করতে হবে, তরলের মধ্যে কতখানি চাপ এলো তার উপর কিন্তু এটা নির্ভরশীল নয়, নির্ভরশীল হচ্ছে এই বাতাসের আয়তনের উপরে। আমরা এই বোতলের শেপ যদি এরকম হয়, এইভাবে চাপ দিলে যদি আয়তন কমে যায়, বাতাসের আয়তন বেড়ে যায়, তাহলে চাপ কমে যাবে, আর সেই কম চাপ কার্তেশিয়ান ড্রাইভারকে উপরে তুলতে সাহায্য করবে। যেমন এখন উঠে যাচ্ছে, এখন কার্তেশিয়ান ড্রাইভারটা ধীরে ধীরে উঠে যাচ্ছে, এর সঙ্গে ধাক্কা খেয়ে গেল বলে ও আবার নেমে যাচ্ছে। আমরা এইভাবে চাপ দেব তরলের গঠনের জন্য, বোতলের গঠনের জন্য কী হচ্ছে, আয়তনটা একটু বেড়ে যাচ্ছে, বাতাসে আয়তন বেড়ে যাওয়ার মানে চাপ কমে যাওয়া।
আর সেই চাপ কমে যাওয়ার জন্য দেখতে পাচ্ছি কার্তেশিয়ান ড্রাইভার নিজে নিজেই উপরের দিকে উঠতে শুরু করছে। আবার যদি আমরা এইভাবে চাপ দিই তাহলে কী হবে, জলের তলটা উপরে উঠে যাবে, আর জলের তল যদি উপরে উঠে যায় তাহলে কী হবে, এ কিন্তু নিচের দিকে নামতে শুরু করবে, যেটা কার্তেশিয়ান ড্রাইভারে হয়। অর্থাৎ আমরা কার্তেশিয়ান ড্রাইভারের মূল যে বক্তব্য, ড্রপারের মধ্যে জল ঢুকে গিয়ে তার ওজন বৃদ্ধি হলো বা না হলো তাতে কিন্তু যায় আসে না, নিশ্চয়ই অনেক ক্ষেত্রে হয়। তার সঙ্গে সঙ্গে যেটা প্রধান রোল পালন করে সেটা হচ্ছে বাতাসের উপরে বাতাসের পরিমাণটা। যদি বাতাসের পরিমাণটা বেড়ে যায়, আয়তনটা যদি বেড়ে যায় বাতাসে, তাহলে চাপ কমে যাবে। চাপ কমে গেলেই তখন কিন্তু রিভার্স কার্টেসিয়ান ড্রাইভার কাজ করবে। আবার যদি আয়তনটা যদি কমে যায় তাহলে চাপ বাড়বে, চাপ বাড়লে তখন কিন্তু কার্টেসিয়ান ড্রাইভার কাজ করবে। এটাই হচ্ছে কিন্তু কার্টেসিয়ান ড্রাইভারের মূল কথা। এই পরীক্ষাটাকে আমরা আরও অনেক দূর বাড়িয়ে নিয়ে যেতে পারি। এখানে যদি দুটো ধরনের বিভিন্ন ডেনসিটির লিকুইড ব্যবহার করি তাহলে কী হবে, উপরে চাপটাকে বাড়ানোর জন্য যদি মুখটাকে খুলে আমরা একটা যদি রাবারের কিছু ডায়াফ্রাম জাতীয় কিছু জিনিস ব্যবহার করি এবং তাকে টেনে আয়তন বাড়ায় এবং কমায়, তাহলে কী হবে, এগুলো লক্ষ্য করলে কিন্তু ছাত্রছাত্রীদের কাছে কার্টেসিয়ান ড্রাইভার, আর্কিমিডিস সূত্র, পাস্কেলস ল, বাতাসে আয়তন, বয়েলস ল, চার্লস ল, সেগুলো সবগুলো কিন্তু খুব সহজবোধ্য হয়ে আসে এবং তার সঙ্গে সঙ্গে মজার বিজ্ঞানকে শেখানো হয়। বিজ্ঞানের শেখার উদ্দেশ্য হচ্ছে কিন্তু বড় বড় ইকুয়েশন শেখানো নয়, বড় বড় গাণিতিক সমস্যা নিশ্চয়ই তার দরকার আছে, তার সঙ্গে সঙ্গে বিজ্ঞানের একটা মজা পাওয়ার দরকার আছে। আমরা বিজ্ঞান কেন্দ্র চাই ছাত্রছাত্রীদের মধ্যে এই ধরনের মজাটাকে নিয়ে আসার জন্য। আমরা সকলকে অনুরোধ জানাবো, আপনারা বিজ্ঞান শিখুন, বিজ্ঞান পড়ুন, তার সঙ্গে সঙ্গে বিজ্ঞানের মজাকে উপভোগ করুন। আর এই বিজ্ঞানের মজাকে উপভোগ করতে গেলে যেটা আমাদের প্রধান দরকার সেটা হচ্ছে হাতে হাতে বিজ্ঞান করা। তাই আজকের এই বিশ্ব বিজ্ঞান দিবসে, যেদিন আমাদের জেলা বিজ্ঞান কেন্দ্র সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হচ্ছে, আমি পুরুলিয়ার সমস্ত অভিভাবক অভিভাবিকাদের অনুরোধ জানাবো, আমাদের বিজ্ঞান কেন্দ্রে একটা নতুন দিশা দেখাতে শুরু করেছে, সেটা হচ্ছে ইনোভেশন হাব। তাতে আপনাদের ছেলে মেয়েদের যোগদান করতে উৎসাহিত করুন। আমরা ছুটির দিনে এবং অন্যান্য অবসর সময়ে বিভিন্ন ধরনের বিজ্ঞানের মজার মজার ক্লাস নিয়ে থাকি। এখানে সেই ক্লাসগুলো কিন্তু মূলত পাঠ্য বিষয়ের যে জিনিসগুলো রয়েছে সেগুলো বাদ দিয়েও হাতে হাতে বিজ্ঞানকে করার একটা মজা রয়েছে। সেই মজাটা যাতে ছাত্রছাত্রীরা পায়, বিজ্ঞানকে যাতে ভালোবাসতে পারে, বিজ্ঞান তাদের উপর চাপিয়ে দেবেন না, তারা যাতে বিজ্ঞানকে ভালোবেসে গ্রহণ করে, সেই আবেদন সবার কাছে রাখছি। আজ বিশ্ব বিজ্ঞান দিবসে সবাইকে পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে স্বাগত জানাচ্ছি আমাদের সহকর্মীদের, যারা আমাকে এই অনুষ্ঠানটাকে সুচারুভাবে সম্পন্ন করতে বিভিন্নভাবে সাহায্য করেছেন। প্রত্যেকে ধন্যবাদ জানাই সেই সমস্ত ছাত্রছাত্রীদের, এবং সবার মতামত আমরা প্রার্থনা করি আগামী দিনে আমরা আরও নতুন নতুন এই ধরনের পরীক্ষা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সবাইকে ধন্যবাদ জানিয়ে পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে আজকের অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ, নমস্কার। Yes.